ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে একটি পোলট্রি ফার্মের ভ্যাকসিনেশন শিডিউল তৈরির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের বিবেচনায় আনা উচিত। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মূল আলোচনায় প্রবেশ করার আগে একটি জিনিস আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে একটি ফার্মের যে একটা ভ্যাকসিন শিডিউল এটাই পুরোপুরি কপি করে যদি আমরা আর একটা ফার্মের ভ্যাকসিনেশন শিডিউল হিসেবে ব্যবহার করি, এটাতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ফার্ম অনুসারে বা আপনার ডিজিজের হিস্ট্রি অনুসারে কিছু কিছু ভ্যাকসিন আপনার প্রয়োজন নাও হতে পারে। তখন কিন্তু এটা আপনার বাড়তি খরচের দিকে চলে যায়। আবার কিছু কিছু ভ্যাকসিন দেখা যায় যে আপনার ফার্মের জন্য প্রয়োজনীয়, হয়তো সেটি যদি শিডিউলে নাও থাকে তাহলে কিন্তু আবার এটি আপনার শিডিউল থেকে বাদ পড়ার সুযোগ থাকে। সুতরাং ফার্মের ভ্যাকসিনেশন শিডিউল তৈরি করার ক্ষেত্রে আপনার ফার্মের টোটাল জিনিসটা অ্যানালাইসিস করেই আপনার ফার্মের ভ্যাকসিনেশন শিডিউলটা আসলে তৈরি হওয়া উচিত। এবার চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। শুরুতেই যেটি বিবেচ্য বিষয় সেটি হচ্ছে যে টাইপস অফ বার্ডস, অর্থাৎ কোন ধরনের মুরগির আপনি ভ্যাকসিনেশন শিডিউল তৈরি করতে যাচ্ছেন সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন যদি ব্রয়লার হয় তাহলে যেহেতু এটা স্বল্প দিন, মানে খুব অল্প সময় 35 দিনের একটা ব্যবধানে আমরা ব্রয়লার মুরগি সেল করে থাকি, সুতরাং এখানে 35 দিনের একটা ভ্যাকসিনেশন শিডিউল আপনাকে তৈরি করতে হবে এবং এখানে যে ভ্যাকসিনগুলো আমরা ইউজ করব এটা যাতে শর্ট টার্ম ইমিউনিটি গ্রো হয় সে বিষয়টা মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যেমন আপনি যদি লেয়ার বার্ড হয় তাহলে এটার যে বিভিন্ন স্টেজ আছে, বাচ্চা অবস্থায় এক ধরনের ভ্যাকসিন, গ্রোয়িং স্টেজে এক ধরনের ভ্যাকসিন, প্রি লেয়িং স্টেজে এক ধরনের ভ্যাকসিন, বা লেয়িং পিরিয়ডেও আমরা কিছু কিছু ভ্যাকসিন কিন্তু আমরা শিডিউল করতে পারি। এবং এখানে লেয়ারের ক্ষেত্রে কিছু কিছু সময় আমাদের শর্ট টার্ম ইমিউনিটির প্রয়োজন হবে, কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে আমাদেরকে লং টার্ম ইমিউনিটির কথা চিন্তা করে ভ্যাকসিনেশন শিডিউল কিন্তু তৈরি করতে হবে। এরপর তৃতীয় যে শিডিউলটি সেটি হচ্ছে যে বিডার ফার্ম প্যারেন্টসের জন্য ভ্যাকসিনেশন শিডিউল করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হয় যে যে এরিয়ার জন্য আমরা মানে শিডিউল তৈরি করব সেই এরিয়াতে কোন ধরনের ডিজিজগুলো বেশি মাঠে সেটার কথা চিন্তা করে মাথায় রেখে কিন্তু আমাদেরকে প্যারেন্টসে সে ধরনের ভ্যাকসিনগুলো করতে হবে ফর লং টাইম ইমিউনিটি, এবং এটা যাতে ম্যাটার্নাল অ্যান্টিবডির মাধ্যমে মা থেকে বাচ্চায় যাতে এটা ট্রান্সফার হতে পারে, স্ট্রং অ্যান্টিবডি যাতে তৈরি হয়, সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের প্যারেন্টসের বা বিডার ফার্মের ভ্যাকসিনেশন শিডিউলগুলো কিন্তু আমাদেরকে করতে হয়। এরপর যেমন ধরুন যে সোনালি, কালার বার্ড, এগুলো সাধারণত মুরগির ধরন অনুসারে 40 দিন, 45 দিন, 60 দিন, কিছু কিছু ক্ষেত্রে 70 দিনও পালন করতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আপনার শর্ট টার্ম ইমিউনিটি এবং লং টার্ম ইমিউনিটির কথা চিন্তা করেও কিন্তু আমাদেরকে কোন ধরনের ভ্যাকসিনগুলো, কোন ডিজিজগুলো এই সময়ের মধ্যে হয়, এতদিন বয়সে সাধারণত হয়ে থাকে, সেই ডিজিজগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে ভ্যাকসিনেশন শিডিউল তৈরি করতে হবে। এবার দ্বিতীয় যে পয়েন্টটা ভ্যাকসিনেশন শিডিউলের ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে যে ডিজিজ হিস্ট্রি, অর্থাৎ আপনি যে ফার্মের জন্য এই ভ্যাকসিনেশন শিডিউলটা তৈরি করতে চাচ্ছেন সেই ফার্মে প্রিভিয়াসলি বা আগে কোন কোন ধরনের অসুখগুলো এই ফার্মে হয়েছে মুরগির এবং সেগুলোর কোন বয়সে হয়েছে এবং সেটা কি ধরনের ডিজিজ, ব্যাকটেরিয়াল, ভাইরাল অর প্রোটোজোয়াল। তো এই ধরনের যে ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। পাশাপাশি আরও একটি বিষয় আমাদেরকে বিবেচনায় আনতে হবে যে ওই ফার্মে যদি কোনো ডিজিজ নাও হয়ে থাকে, অন্তত ওই ফার্মের 10-12 কিলো মধ্যে যে ফার্ম আছে তাদের যে ধরনের ডিজিজগুলো আউটব্রেক হয় বা হয়েছে এটার একটা ধারণা কিন্তু ভ্যাকসিনেশন শিডিউল তৈরির ক্ষেত্রে মাথায় নিতে হবে। এবং এখানে কিন্তু যে যে জায়গায় যে ফার্মের জন্য আমরা ভ্যাকসিনেশন শিডিউলটা তৈরি করছি তার আশেপাশে পোলট্রির ডেনসিটি কেমন আছে এটাও কিন্তু মাথায় রেখে আমাদেরকে ভ্যাকসিনেশন শিডিউলগুলো তৈরি করতে হবে।
এরপর তৃতীয় যে পয়েন্টটা আমাদেরকে ভ্যাকসিনেশন শিডিউল তৈরির ক্ষেত্রে কনসিডারেশনে আনতে হবে, সেটা হচ্ছে যে ডিজিজ প্যাটার্ন। অর্থাৎ কোনো একটা ডিজিজ যদি আউটব্রেক হচ্ছে, তাহলে এখানে এটার মরবিডিটি, অর্থাৎ কী ধরনের বা কতগুলো মুরগি আক্রান্ত হচ্ছে অ্যাট এ টাইমে, এটার হিস্ট্রিটা আমাদেরকে নিতে হবে। এবং মর্টালিটি, এবং এই ডিজিজ আক্রান্ত হওয়ার পরে মর্টালিটির পরিমাণটা কী রকম, এটা দ্বারা কিন্তু আমরা ডিজিজের কোনো একটা পার্টিকুলার ডিজিজের কিন্তু আমরা সিভিয়ারিটি বুঝবো, এবং কোন ধরনের জীবাণু দ্বারা এটি আক্রান্ত হচ্ছে এটা থেকে কিন্তু আমরা একটা ধারণা পাবো। এরপরে যে পয়েন্টটা, চতুর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ভ্যাকসিন স্ট্রেইন। আমরা প্রথমত শিডিউল করব যে কোন কোন ডিজিজের ভ্যাকসিনগুলো আমরা ইউজ করব। এরপরে হচ্ছে যে আমাদেরকে এটাও মাথায় নিতে হবে যে কোন স্ট্রেইনের ভ্যাকসিনগুলো আমরা করব। সাধারণত বাচ্চা বয়সে এক ধরনের স্ট্রেইন আমরা ব্যবহার করি, বা গ্রোয়িং স্টেজে এক ধরনের। তো সেই ক্ষেত্রে স্ট্রেইন নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে ফার্মের হিস্ট্রি নিতে হবে যে সেম ভ্যাকসিন প্রিভিয়াসলি এই ফার্মে ব্যবহার হয়েছে কিনা, সেক্ষেত্রে কোনো ভ্যাকসিনের রিয়াকশন হয়েছে কিনা, অথবা ভ্যাকসিন করার পরেও ওই ডিজিজের আউটব্রেক হয়েছে কিনা, এবং সেটার কোন ধরনের অর্গান এফেক্ট হচ্ছে। যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, যে যদি এনডির ক্ষেত্রে আমরা বলি, যে রানীক্ষেতের কথা যদি আমরা বলি, তাহলে এখানে 3 ধরনের স্ট্রেন কিন্তু পাওয়া যায়। যেমন লেন্টোজেনিক স্ট্রেন, যেটা নর্মালি হালকা ঠান্ডার রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে, কোনো কোনো সময় কিন্তু আমরা লক্ষণ নাও পেতে পারি। আবার এটা যদি একটু মডারেট হয়, তাহলে ধরেন রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে, পাশাপাশি জিআই ট্র্যাককেও এফেক্ট করে। আবার যদি এটা ভ্যালোজেনিক হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা রেসপিরেটরি সিস্টেম, জিআই সিস্টেম, নার্ভাস সিস্টেম, টোটালটাকেই কিন্তু এফেক্ট করছে। কাজেই আমরা যখন স্ট্রেইন নির্বাচন করব, তখন কিন্তু আমাদেরকে ভ্যাকসিনেশন শিডিউল তৈরির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোন স্ট্রেইনের ভ্যাকসিনটা আমরা তার ফার্মের জন্য ব্যবহার করব, এটা কিন্তু তার সাথে আলোচনা করে, তার হিস্ট্রি নিয়ে বা ওই এলাকার ডিজিজের হিস্ট্রি নিয়েও কিন্তু আমাদেরকে এটা কনসিডারেশনে আনতে হবে। এরপরে ভ্যাকসিনেশন শিডিউল তৈরির ক্ষেত্রে আরও একটা জিনিস যেটা কনসিডার করতে হবে, আরেকটু পয়েন্ট, সেটা হচ্ছে যে টাইপস অফ ভ্যাকসিন। অর্থাৎ আমরা কোন টাইপের ভ্যাকসিন আমরা ব্যবহার করব। সাধারণত ভ্যাকসিন লাইভ এবং কিল্ড, এই 2 ধরনের হয়ে থাকে। তো নর্মালি ব্রয়লার ফার্মের ক্ষেত্রে আমরা সাধারণত লাইভ ভ্যাকসিনটাই ইউজ করে থাকি, কারণ আমাদের শর্ট টাইম ইমিউনিটি প্রয়োজন হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা সোনালি বা লেয়ারের ক্ষেত্রে, কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে আমাদের লং টাইম ইমিউনিটির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু কিল্ড ভ্যাকসিন দিয়ে থাকি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে প্রাইমারি ভ্যাকসিনটা আমরা লাইভ ভ্যাকসিন করি, দেন এটার বুস্টারও আমরা লাইভ ভ্যাকসিন করতে পারি, এবং তারপরে এটার লং টার্ম ইমিউনিটির জন্য কিন্তু আমরা কিল ভ্যাকসিনও ইউজ করতে পারি। যেমন সোনালির ক্ষেত্রে যদি আমরা এনডিরি রানীক্ষেতের উদাহরণ দিয়ে বুঝাই, যে আমরা শুরুতে 5 দিনে একটা ভ্যাকসিন কিন্তু আমরা করি, দেন তারপরে দেখা যাচ্ছে আর একটা লাইভ ভ্যাকসিন করে আমরা বুস্টার করি, এবং তারপরে যদি সোনালি মুরগি হয় 60-70 দিন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আর একটা কিল ভ্যাকসিন করি। সুতরাং এখানে ভ্যাকসিনের শিডিউল করার ক্ষেত্রে আপনি কোন ধরনের ভ্যাকসিন ব্যবহার করবেন, লাইভ অথবা কিল্ড, এটিও কিন্তু আপনাকে বিবেচনায় আনতে হবে। এরপর 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ আমরা যে ডিজিজগুলোর ভ্যাকসিন আমরা দিব, আমরা শিডিউল করলাম, সেই ভ্যাকসিনগুলোর আমরা স্ট্রেন সেট করলাম, এবং এরপরে এই ভ্যাকসিনটা আমরা কোন পদ্ধতিতে দিব, এটাও কিন্তু আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে। আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, যে যদি কোনো ডিজিজ রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে, তাহলে যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে নিউক্যাসল ডিজিজ বা রানীক্ষেত ডিজিজ, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, এগুলো না সাধারণত যে রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে। সেই ক্ষেত্রে আমার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সবচেয়ে ভালো হয় যদি আমি স্প্রের মাধ্যমে ভ্যাকসিনটা করতে পারি, এটা একটা। আর দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি যে আই ড্রপ, চোখের ড্রপের মাধ্যমে বা নাকে ড্রপের মাধ্যমেও কিন্তু আমরা এটা দিতে পারি। তাহলে হবে কি, যে এটা রেসপিরেটরি সিস্টেমের লোকাল ইমিউনিটি ডেভেলপ করতে সহযোগিতা করবে। আবার এটা ছোট অবস্থায় আমরা করতে পারি অন্তত একটা ভ্যাকসিন, আবার দ্বিতীয় ভ্যাকসিন কিন্তু আমরা পানির মাধ্যমেও করতে পারি। আচ্ছা, এটা গেল একটা।
যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে যে আমরা আই ড্রপ বা নাকে ড্রপ, আরেকটা হতে পারে যে পানির মাধ্যমে আমরা যে ভ্যাকসিনগুলো করে থাকি সেগুলো সাধারণত গার্ড ইমিউনিটি তৈরি করে। যেমন কিছু কিছু ডিজিজ আছে যেগুলো গার্ড ইমিউনিটিকে কম্প্রোমাইজ করে বা এফেক্ট করে, যেমন গাম্বরো, এভিয়ান এনসেফালোমায়ালাইটিস। তো এই ধরনের ডিজিজগুলোতে আমরা সাধারণত ভ্যাকসিনটা কিন্তু পানিতেই প্রিফার করি। তাহলে হবে কি, এটার গার্ডের সাথে এটার ইন্টারাকশন হবে এবং এই লোকাল ইমিউনিটিটা কিন্তু মিউকোসাল ইমিউনিটি যেটা সেটা কিন্তু ভালো হবে। এখানে একটা পয়েন্ট একটু আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে এভিয়ান এনসেফালোমায়ালাইটিস তো নার্ভাস সিস্টেমের ডিজিজ, সেটা কেন আমরা পানিতে দিচ্ছি? কারণ এটা পানিতে দিচ্ছি এই কারণেই যে এভিয়ান এনসেফালোমায়ালাইটিসের ভাইরাস সাধারণত ওরাল রুটেই যায় এবং ইন্টেস্টাইনের এটার মাল্টিপ্লিকেশন হয়, দেন তারপরে এটা কিন্তু স্প্রেড হয় ব্লাডের মাধ্যমে। তো এই কারণেই আমরা যখন কিছু কিছু ভ্যাকসিন আমরা পানিতে দেব ফর গার্ড ইমিউনিটি। আচ্ছা, কিছু কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে লং টার্ম ইমিউনিটি যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো কিন্তু আমরা ইনজেক্টেবল ফর্মে দেব। এটা হচ্ছে যে ইন্ট্রামাসকুলার অথবা সাবকাট এই ধরনের দিলে সাধারণত ব্লাডের অ্যান্টিবডি লং টার্ম ইমিউনিটির জন্য আমাদেরকে এই রুটটা কিন্তু বেছে নিতে হবে। এরপর হচ্ছে যে কিছু ডিজিজ আছে স্কিন ডিজিজ, যেমন ফাউল পক্স। এই পক্স ডিজিজের ভ্যাকসিন কিন্তু আমাদেরকে স্কিনেই দিতে হবে, যেমন উইং ওয়েব বা উইং প্রিকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ফাউল পক্স ভ্যাকসিনটা দিয়ে থাকি। কাজেই ভ্যাকসিনেশন শিডিউল করার ক্ষেত্রে শুধু কোন ডিজিজ করলাম এটা না, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর সবশেষ বা 7 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সিজনাল ইম্প্যাক্টের কথা মাথায় চিন্তা করেও আমাদেরকে কিন্তু ভ্যাকসিনেশন শিডিউল তৈরি করতে হবে। যেমন ধরুন, যদি উইন্টার সিজনে আমরা কোনো ভ্যাকসিনেশন করতে যাই, তাহলে কিন্তু রেসপিরেটরি সিস্টেমের যে ডিজিজগুলো আছে এগুলোকে আমাদেরকে প্রায়োরিটি দিয়ে ভ্যাকসিনেশন শিডিউল তৈরি করতে হবে। আবার দেখা যাচ্ছে যে রেনি সিজনে বা বর্ষার সময় নর্মালি দেখা যায় যে লিটার ড্যাম থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো হয় বা প্রোটোজোয়াল ডিজিজ বা ফাঙ্গাল ডিজিজ, এই টাইপের যে ডিজিজগুলো হয় সেগুলোর কিন্তু প্রবণতা বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওই টাইপের যে ভ্যাকসিনগুলো আছে বা ওই যে ডিজিজের প্রিভ্যালেন্স আছে ওই এরিয়াতে, সেটার কথা মাথায় রেখে কিন্তু সেই রোগের ভ্যাকসিন আমাদেরকে করতে হবে। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন সামার সিজনে নর্মালি ভ্যাকসিন কিন্তু রিয়াকশন হয়, স্ট্রং ভ্যাকসিন ইউজ করলে অনেক সময় রিয়াকশন হয় বা হিতে বিপরীত হয়, অনেক সময় ডিজিজ চলে আসে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কোন রোগের ভ্যাকসিনের কোন স্ট্রেনটা ব্যবহার করব এবং কি রুটে ব্যবহার করব, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। আবার সিজনাল ইম্প্যাক্টের কথা যদি আরেকটা চিন্তা করি, আমরা সাধারণত আমাদের দেশে বাংলাদেশে যেটা দেখা যায় যে প্রতি বছরই সাধারণত মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল মাস পর্যন্ত মানে ভালো একটা ডিজিজের ভয়াবহতা চলে আর কি। বার্ড ফ্লুর মতো ডিজিজও আমরা এখানে পাই, লেয়ারে অনেক পাই, সোনালিতে পাই, রানীক্ষেত তো আছেই। তো এই সিজন শুরু হওয়ার আগেই যদি কোনো মুরগির ভ্যাকসিনের যে শিডিউলগুলো থাকবে, সেখানে কিন্তু অবশ্যই এই সময় যে ডিজিজগুলো হয় সেগুলো কিন্তু মাথায় রেখে আমাদেরকে ভ্যাকসিনেশন শিডিউলটা তৈরি করতে হবে। তো শুধু আমার আজকের যে পয়েন্টগুলো ছিল যে পোলট্রির ভ্যাকসিনেশন শিডিউল তৈরির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো বিবেচনায় আনব, এই জিনিসগুলো আমি আলোচনা করলাম। আশা করি আপনারা আমার এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং অবশ্যই আপনারা আপনার ফার্মের ভ্যাকসিনেশন শিডিউল একজন দক্ষ ভেটেরিনারিয়ানের মাধ্যমে আপনার ফার্মের হিস্ট্রি বা আপনার ফার্মের রোগের যে ইতিহাস, এটিকে মাথায় রেখে ভেটেরিনারিয়ানের সাথে একজন দক্ষ ভেটেরিনারিয়ানের তত্ত্বাবধানে আপনার ফার্মের ভ্যাকসিনেশন শিডিউল তৈরি করে নেবেন এবং প্রত্যেকটি ভ্যাকসিন যথাযথভাবে সঠিক নিয়মে সঠিক ডোজে প্রয়োগ করবেন। এতে করে আপনার ফার্ম ভালো থাকবে এবং আপনি লাভবান হবেন। তো আজকে এ পর্যন্তই, আগামীতে আবারও কথা হবে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।